হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিডি টেক জোন। আজকে আমরা কথা বলবো ভিভো T4 আলট্রা নিয়ে। এই ফোনটা 18 জুন 2025-এ লঞ্চ করেছে ভিভো। তো ভিভো এর টি সিরিজটা জনপ্রিয় হওয়ার পরে কিন্তু ভিভো এই T4 সিরিজটা নিয়ে এসেছে। এই সিরিজে T4R, T4, ভিভো T4 প্রো এরকম বেশ কিছু মডেল রয়েছে। তবে এর মধ্যে সবথেকে বেশি ভালো বা ফ্ল্যাগশিপ টাইপের বলতে পারেন ভিভো T4 আলট্রা। কিন্তু আফসোসের বিষয়, লঞ্চ হবার পর এতদিন পরও এই ফোনটা কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যায়, এখনও অফিসিয়ালি পাওয়া যায় না। আর ভারতে এই ফোনটা কিন্তু অফিসিয়ালি পাওয়া যায়। বাংলাদেশে এই ফোনটার আনঅফিসিয়াল বাজার মূল্য 8/256 60,000 টাকা এবং 12/256 66,000 টাকা, এবং ভারতে 8/256 অফিসিয়াল প্রাইস 35,000 রুপি। আর এর দামটা কিন্তু কখনো স্টেবল থাকে না, হয়তো হতে পারে এটা কখনো অফিসিয়ালি আসলে তখন দামটা আরও কমতে পারে। কারণ এর আগে আমি স্যামসাংয়ের একটা ফোনের ভিডিও দিয়েছিলাম, যে ফোনটার দাম আনঅফিসিয়ালি 20,000 টাকা ছিল, বাট অফিসিয়ালি ওই ফোন যখন বাংলাদেশে আসে তখন তার দাম প্রায় 12,000 থেকে 13,000 টাকা হয়। সো আপনারা বুঝতেই পারতেছেন এইটা হবার একমাত্র কারণ বাংলাদেশের ব্যবসায়ীরা অতিরিক্ত লোভী হবার জন্য তারা একটা ফোন আনঅফিসিয়ালি অতিরিক্ত দামে বিক্রি করে। সো আমার মনে হয় এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশে আসলে দাম হয়তো এর থেকেও কম হতো, বাট যেহেতু এখনও অফিসিয়ালি আসেনি তাই এই দামেই রয়েছে। অ্যান্ড কারেন্ট প্রাইসটা আপনারা জানার জন্য সবসময় ডেসক্রিপশন বক্সটা দেখবেন, কারণ ডেসক্রিপশন বক্সে আমি প্রাইস আপডেটটা সবসময় দিয়ে রাখব। কারণ কখন প্রাইস কম বেশি হয় এটা তো আর বলা যায় না, আর ভিডিওতেও ওইভাবে আমি তো আর বলতে পারবো না, প্রাইস যদি কমে যায় বা বেড়ে যায় বলতে পারবো না ওইভাবে। সো ডেসক্রিপশন বক্সটা আপনারা সবসময় চেক করবেন। প্রথমে যদি এর বক্স নিয়ে বলি তাহলে আমরা এর বক্সে ফোন, কিছু কাগজপত্র, 90 ওয়াটের চার্জার এবং চার্জিং কেবল সহ যাবতীয় জিনিসপত্র পেয়ে যাব। ডিজাইন নিয়ে বলতে গেলে ফোনটার ডিজাইন বেশ ভালো। এর দৈর্ঘ্য 160.6 মিলিমিটার, প্রস্থ 75 মিলিমিটার, থিকনেস 7.5 মিলিমিটার এবং ওজন 192 গ্রাম। এর ফ্রন্টে এবং ব্যাকে উভয় গ্লাস প্রোটেকশন রয়েছে, আর বডিটা কিন্তু প্লাস্টিকের তৈরি। কালারটা আমি নিচে লিখে দিচ্ছি, IP64 রেটিং রয়েছে। আর এখানে কিন্তু একটা 5 হোল সিমেট্রিক্যাল ডিসপ্লে রয়েছে, ফ্ল্যাট। তো আমার মনে হয় এই ডিজাইনটা অনেকে এই বাজেটে পছন্দ হবে। এখন ডিসপ্লের কথা যখন প্রথমেই বললাম তখন ডিসপ্লে নিয়ে আগে আসি। এখানে রয়েছে অ্যামোলেড 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন 1260x2800 পিক্সেল। এর অ্যাসপেক্ট রেশিও 20:9, স্ক্রিন টু বডি রেশিও 89.2%। এতে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে। এটা একটি 5 হোলের ডিসপ্লে। এখানে 5000 নিটসের পিক ব্রাইটনেস এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেট পেয়ে যাবেন। এই বাজেটে বলতে গেলে এই ডিসপ্লেটা ঠিকঠাকই রয়েছে, তবে আমার মনে হয় এখানে ডিসপ্লে রেজলিউশনটা আরও বেশি হওয়া উচিত ছিল, কারণ এর আগে আমরা 20,000 থেকে 25,000 টাকার অফিসিয়াল অনেক ফোনে 1.5K ডিসপ্লে দেখতে পাই। সো এইখানেও 1.5K এর একটা ডিসপ্লে থাকলে তাহলে আমার মনে হয় এটা একদম ঠিক হতো। বাট এই ডিসপ্লেটাকেও এই বাজেটে আসলে খারাপ বলা যায় না, ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো। এর কালার আউটপুট বেশ ভালো, যে কোনো কিছু এই ডিসপ্লেতে দেখে আপনারা মজা পাবেন। এর কালারটা কিন্তু অ্যাকুরেট না, একটু পপ টাইপের, একটু বাড়িয়ে দেবে কালারটা। আর ডিসপ্লেটা ইনডোরে দেখতে কোনো অসুবিধা হবে না, আউটডোরেও কোনো অসুবিধা হবে না, কারণ 5000 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। বাট এইটা আসলে সেরকম কাজেও লাগে না মানুষের, 1 থেকে 2000 নিটসের পিক ব্রাইটনেস হলেই হয়। সো ডিসপ্লেটা আমি এই বাজেটে বলবো ঠিকঠাক রয়েছে। এখন পারফরমেন্স নিয়ে বলতে গেলে এখানে অ্যান্ড্রয়েড 15 এর উপর ফান্টাস OS 15 রয়েছে, আর এসোসি রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্লাস। এটা একটি 5G এসওসি এবং 8 কোরের। এর আর্কিটেকটিং 4 ন্যানোমিটার। আন্তর্জাতিক স্কোরটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আর জিপিইউ রয়েছে ইমোশাল G772 MC12। এর স্টোরেজে রয়েছে LPDDR5 এর 8 এবং 12GB র্যাম এবং UFS 3.1 এর 256GB রোম। তো এই বাজেটে আসলে UFS 3.1 ঠিক না, যেহেতু এটা আনঅফিসিয়াল একটা ফোন। সো আমার মনে হয় যেহেতু 3.1 রয়েছে UFS, তাই এখানে 256 পরিবর্তে 512GB স্টোরেজ থাকা উচিত ছিল। তো স্টোরেজটা আসলে এই বাজেটে একটু কম হয়ে যায়, স্টোরেজটা আরও বেশি থাকলে আমার মনে হয় বেশি ভালো হতো। এবার কানেক্টিভিটির কথা বলতে গেলে এটা একটি 5G ফোন। এখানে 2টা সিম সাপোর্টেড, ন্যানো সিম অবশ্যই, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, NFC সাপোর্ট রয়েছে। সেন্সরের কথা বলতে গেলে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন। এছাড়া লাইট, প্রক্সিমেট্রি, অ্যাক্সিলারোমিটার, কম্পাস, জাইরোস্কোপের মতো আরও বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ক্যামেরার কথা বলতে গেলে এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা,
সাথে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সো মেইন ক্যামেরার কথা বলতে গেলে এর মেইন ক্যামেরার ছবিগুলো বেশ শার্পনেস এবং ডিটেইলে ছবি দেবে। ছবির ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিং, হাইলাইট ব্যালেন্সও বেশ ভালো। ছবির কালারটা অ্যাকুরেট না, একটু পপ টাইপের, একটু বাইরে কালার দেবে। ভিভোর একটা নিজস্ব টোন যেটা রয়েছে সেই টোনটা আপনারা ফিল করতে পারবেন আর কি। সো মেইন ক্যামেরাতে তোলা ছবিগুলো আশা করি সবারই পছন্দ হবে। এখানে আসলে খারাপ বলার মতো কিছু নাই। আর পেরিস্কোপ ক্যামেরার কথা বলতে গেলে এখানে 50 মেগাপিক্সেলের যে পেরিস্কোপ ক্যামেরাটা রয়েছে এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আপনাদের বেশ ভালো লাগবে। বিশেষ করে 3x অপটিক্যাল জুমে তোলা ছবিগুলো অনেক ভালো লাগবে। সাবজেক্ট সেপারেশনটাও বেশ ভালো। সাইড এরিয়া বা কর্নার এরিয়াগুলো তো মাঝে মধ্যে একটু মিসম্যাচ করে, একটু সমস্যা করে, বাট এজ ডিটেকশন যথেষ্ট ভালো। তবে আমার মনে হয় এখানে 3x অপটিক্যাল জুম না দিয়ে যদি 5x দেওয়া হতো, সেটা ডিজিটালি হোক বা লেন্স দিয়ে হোক, সেটাই হোক, ভালো হতো। আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কথা বলতে গেলে এখানে যে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে সেটা আসলে এই বাজেটের ফোনের সাথে যায় না। এই বাজেটে আমার মনে হয় 12 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অবশ্যই থাকা উচিত ছিল। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হওয়ার জন্য হয়েছে কি, আপনারা ছবিতে শার্পনেস ডিটেইলটা আসলে এই বাজেট অনুযায়ী বেশ কম পাবেন। আর সেন্সরটা অনেক ছোট হওয়ার জন্য প্রপার লাইটে ছবি তুলতে হবে। প্রপার লাইট দিতে না পারলে ছবির যে শার্পনেস ডিটেল এগুলো অবশ্যই অনেকটা কম পাবেন, অনেকটা। সো এর জন্য আমি বলবো এখানে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া ঠিক হয়নি। এখানে হিসেবে ভিভোর অবশ্যই 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া উচিত ছিল। আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা নিয়ে বলতে গেলে এর সেলফি ক্যামেরার ছবিগুলোতে বেশ ভালো শার্পনেস এবং ডিটেইল পাবেন। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিং, হাইলাইট ব্যালেন্সও বেশ ভালো পাবেন। আর আপনার ফেসটাকে একটু গ্লো করে দেওয়া, সাদা করে দেওয়া এবং স্মুথ করে দেওয়ারও একটা প্রবণতা থাকবে, যার জন্য ছবিগুলো দেখে বেশ ভালো লাগবে। আর ভিডিওর কথা বলতে গেলে এর মেইন ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30fps ভিডিও করতে পারবেন। ভিডিওতে ইআইএস, ওআইএস উভয় রয়েছে। সো ক্যামেরার কথা বলতে গেলে ক্যামেরা এই বাজেট অনুযায়ী বলবো ঠিকঠাকই রয়েছে, তবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা একটু ভালো করা উচিত ছিল আর কি। ব্যাটারির কথা বলতে গেলে এখানে 5500 mAh এর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এবং 90 ওয়াটের ওয়্যার চার্জিং সাপোর্ট রয়েছে। চার্জারটা আপনারা বক্সেই পেয়ে যাবেন। 0 to 100% চার্জ করতে এই চার্জারতে প্রায় 48 মিনিটের মতো সময় লাগে। সো আমার মনে হয় এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি না দিয়ে সিলিকন কার্বনের ব্যাটারি দিলে বেশি ভালো হতো, তাহলে ফোনটা আরও স্লিম হতো। বাট ব্যাটারি নিয়ে আসলে সেরকম বলার কিছু নাই, এটা ঠিকঠাকই রয়েছে, চলে আর কি। আর ব্যাটারি ব্যাকআপটা আপনারা এই ফোনে বেশ ভালো পাবেন। সো এই ছিল এই ফোনের কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিকও রয়েছে। সো ভালো দিকটা হচ্ছে কি, এই ফোনের ভালো পারফরমেন্স। এখানে যে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্লাসের এসওসি রয়েছে, এই এসওসিটা দিয়ে আপনারা যে কোনো গেম হাই গ্রাফিক্সে প্লে করতে পারবেন। মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 নিচেই কিন্তু এটা রয়েছে। সো পারফরমেন্স আপনারা একদম লাখ টাকার ফোনের মতোই পাবেন। এর কিছু কমতি নিয়ে বলতে গেলে এর ক্যামেরাটা ভালো ছিল, বাট আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আরও ভালো করা উচিত ছিল এই আর কি। এর যে স্টোরেজটা রয়েছে এই স্টোরেজটা আর একটু বাড়ানো উচিত ছিল। আর ব্যাটারিটা আমার মনে হয় আরও একটু বড় করা উচিত ছিল, কারণ এখন ইজিলি যে কোনো ফোনে 7000-8000 mAh ব্যাটারি দেখা যায়। সো এই ছিল এই ফোন সম্পর্কে বিস্তারিত। আর হ্যাঁ, আরও একটা কথা, সেটা হচ্ছে বাংলাদেশের যে ব্যবসায়ী ভাইয়েরা রয়েছে এরা কিন্তু ফোনের দাম হুদাই বাড়ায় রাখে, বিশেষ করে এই ধরনের আনঅফিসিয়াল ফোন। সো এই ফোনের দামটা আরও কম হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়। আনঅফিসিয়ালি এই ফোনগুলোর দাম বাংলাদেশে এত হওয়া উচিত না। সো এটুকুই। যাদের এই ফোনটা পছন্দ হয় তারা কিনতে পারেন। এই ফোনটা একেবারে যে আনরিকমেন্ডেড তা না। এই ফোনটা এই বাজেট অনুযায়ী বেশ ভালো, বিশেষ করে পারফরমেন্সের দিক থেকে, এবং অন্যান্য দিকেও চলে আর কি। তবে বাংলাদেশি ব্যবসায়ীদের উচিত ছিল এই ফোনটির দাম আরও 5 থেকে 7,000 টাকা কমানো, তাহলে এই ফোনটা বাংলাদেশের জন্য বেস্ট একটা ডিল হতো। আর ভারতে 35,000 রুপিতে এই ফোনটা একদম বেস্ট। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য